বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পাঠ কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজ তোমাদের নাম্বার সিস্টেমের উপরে আরও দুই একটি অঙ্ক আমি করাই দিচ্ছি, তোমাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার হয়। এই জন্য তোমাদের আরও দুই একটি অঙ্ক আমি নাম্বার সিস্টেমের উপরে করে দিচ্ছি। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে করবে এবং নিজেকে প্রস্তুত করবে। সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর এবং অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর। আমরা একটা সংখ্যা নেব, একটা সংখ্যাকে নিয়ে দশমিক সংখ্যাকে নিয়ে এটাকে অক্টালে রূপান্তর করব। আর অন্য যে কোনো একটি সংখ্যাকে অক্টালে রূপান্তর করা, অক্টালে রূপান্তর সংখ্যাকে দশমিকে রূপান্তর করা, অথবা যে সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতেছি সেই সংখ্যাটাকে আবার অক্টাল থেকে দশমিকে কীভাবে আনা যায় সেটাও করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি অঙ্ক স্ক্রিন লিখতেছি, তোমরা একটু দেখো, মনোযোগী হও। আচ্ছা, আমরা তাহলে একটা সংখ্যা নেই এবং যে সংখ্যাটা ধরো এইরকম একটা সংখ্যা নিলাম, যে প্রশ্নটা যেভাবেই থাক, তা ধরে নাও এইরকম একটা সংখ্যা, কত 64.25, নিচে সাফিক্স হলো কত 10। এখন এইটার সমান প্রশ্নটা এইভাবেও থাকতে পারে, হয়তো এখানে ব্র্যাকেট দিয়ে এইখানে চিহ্ন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে বললো এটা কত সমান এত কত দিতে পারে এরকম। অথবা প্রশ্নটা এমনভাবে বলল যে এইভাবেও দিতে পারে, দেখো তোমরা খেয়াল করে, এইভাবেও দিতে পারে যে 64.25 সাফিক্স 10। এই যেহেতু এটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো, দুটোর যে কোনো পর্যায়ে দিতে পারে, ওইভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যথারীতি তুমি সংখ্যাটা দেখতে পাচ্ছ যে দুটো অংশ আছে, একটা পূর্ণ অংশ আর একটা ভগ্ন অংশ। তা আমরা পূর্ণ অংশকে আমরা জানি যে পূর্ণ যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে, বাইনারি বা হেক্সাডেসিমালে রূপান্তর করলে সেই অংশকে যে পদ্ধতিতে রূপান্তর করব ওই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, আর দশমিক অংশটাকে ওই পদ্ধতির ভিত্তি দ্বারা গুণন করতে হবে। তো আমরা পূর্ণ অংশ সমান লিখতে পারি, পূর্ণ অংশ, যদি তোমরা পূর্ণ অংশ লেখো তো পূর্ণ অংশ কত 64। এখন এইটাকে আমরা যেহেতু অক্টালে রূপান্তর করব, অতএব 8 দ্বারা ভাগ করব। তাহলে 64 বা 64 আমরা লসাগু গসাগু পদ্ধতিতে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কত 8 দ্বারা ভাগ করতেছি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, 8 8 64, 8 8 64। আচ্ছা, এইখানে অবশিষ্ট কিছু থাকে না, এখানে শূন্য। অবশ্যই এটা ভাগ শেষ, তোমরা ইচ্ছা করলে এইখানে ভাগ শেষ কথাটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। ভাগ শেষ এই লাইনটার মধ্যে ভাগ শেষ থাকবে, ভাগ শেষ কিছু নেই, ভাগ শেষ শূন্য। অথবা এটা লিখলেও কোনো সমস্যা নাই। আমরা এখানে আবার যেহেতু যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসছে ততক্ষণ ভাগ করতেই থাকবো। যেমন 8 8 8 মধ্যে একবার গেল, কিছুই থাকে না, কত শূন্য। আচ্ছা, এইভাবে। তো তোমরা যদি এটা বুঝতে সমস্যা হয়, যারা একেবারেই অর্থাৎ গণিতে একটু দুর্বল, তাদের জন্য আমি ডাইন দিকে দেখো কি আমি আবার এই 8 দ্বারা 64কে ভাগ করছি, খেয়াল করো।
আচ্ছা, এইভাবে তো তোমরা নর্মালি ভাগ করতে, তাই না? 8 দিলাম, এই এই ভাগফল আর ভাজক দুটো গুণন করব। 8 8 64, ভাগ কত থাকে, ভাগশেষ কত, 0। এই যে 8 ভাগফল, এই 8কে এখানে বসাইছি, ভাগশেষ এই যে 0 এটা এখানে বসাইছি। দেখতে পাচ্ছ যেহেতু ভাগফল 0 না হবে, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করে যেতে হবে। তো সুতরাং আবার 8কে কত, 8 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ করলাম, একবার যায়। এখানে এমন একটা সংখ্যা নেবা যাতে ভাজক ভাগফল গুণন করলে এর চেয়ে বড় না হয়, সমান হতে পারে কিন্তু এর চেয়ে কোনো প্রকারে বড় না হয়। 8 এককে 8, তাহলে এখানে অবশিষ্ট থাকলো কত, 0। তাহলে ভাগফল 1 ভাগশেষ 0, এই যে ভাগফল 1 ভাগশেষ 0। তারপরে যেহেতু এখনও ভাগফল 0 হয়নি, তাহলে আমরা আবার ওই 8কে সরি 1কে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আবার 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু ভাজ্য ছোট ভাজক বড়, এইখানে ভাগফল হবে 0, 8 0 0, অবশিষ্ট থাকে 1। তাহলে ভাগফল হলো 0 আর ভাগশেষ কত, ভাগশেষ হলো 1। তাহলে 8 দ্বারা যদি আমরা এখানে ভাগ করি তাহলে ভাগফল 0, ভাগশেষ কত, 1। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই 8 দ্বারা যে ভাগ করলাম সেটা আমাদের এখানে বাইরে হয়ে গেল। আমরা নিচেরটা হলো অতি গুরুত্বপূর্ণ রাশি আর উপরেরটা হলো কম গুরুত্বের রাশি, এই জন্য নিচের থেকে উপরের দিকে যাব। আমরা বাইনারিতে দেখেছি এটিকে লেখা, এটা আচ্ছা অতি গুরুত্ব, আমি সংক্ষেপে লিখছি অতি গুরুত্ব, অতি গুরুত্বের হ্যাঁ সংখ্যা, ঠিক আছে, সংখ্যা। আর এটা হলো কম গুরুত্বের সংখ্যা, অর্থাৎ আচ্ছা সরি কম গুরুত্বের সংখ্যা। এই তাহলে নিচের থেকে আমরা উপরে লিখব। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি তা কত, আমাদের মূল সংখ্যা হলো 64, 64, অতএব 64, এবং এই সংখ্যাটা ছিল কত, ডেসিমেল। তাহলে এখানে 10 সমান হলো নিচের থেকে উপরের দিকে 1 0 0, এবং এটা যেহেতু কোন পদ্ধতিতে অক্টালে ভিত্তি 8 প্রকাশ করতে হবে, এই অংশটা আমাদের রূপান্তর হয়ে গেল। আচ্ছা, এখন অনুরূপভাবে আরেকটা অংশ আমাদের রয়ে গেছে, যেটা হলো দশমিক বা ভগ্নাংশ, দেখতে পাচ্ছ 0.25। আর সেটাকেও আমরা এখন অর্থাৎ কি করব, দশমিকে কি অক্টালে হেক্সাডেসিমাল অংশটাকে অক্টালে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখলাম কত, ভগ্নাংশ কত, ভগ্নাংশ কত, 0.25। এই তাহলে আমরা কিন্তু এই ভগ্নাংশকে আসলে এই কয়েকভাবেই করতে পারি, কয়েকটা সিস্টেমই আছে। তা সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি দুটো সিস্টেম এখানে উল্লেখ করে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগে ঠিক ওটাই তোমরা করবা, কোনো সমস্যা নাই। প্রথমত আমরা এখানে লিখলাম সংখ্যা অথবা গুণনফল লিখি। আচ্ছা, এটা হলো গুণ, তারপরে গুণফল, তারপরে লিখি পূর্ণ অংশ, আর এটা হলো ভগ্নাংশ। এইভাবে আমরা লিখতে পারি। যদি এখানে গুণন লিখি, যেহেতু আমরা ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করব, অতএব 8 দ্বারা গুণন করব, তাহলে 25.25 ইন্টু 8, গুণনফল সমান কত হবে, 8 25 কত, 200। আচ্ছা 200, এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী 2 ঘর পরে দশমিক হবে। আর তাহলে এখানে পূর্ণ অংশটা হলো কত, পূর্ণ অংশটা হলো 2, আর ভগ্নাংশটা হলো কত, 0.00। যেহেতু আমাদের ভগ্নাংশ 0.00 আসছে, অতএব আমাদের আর এই ভাগ গুণন করার কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে অর্থাৎ 0.25, এই যে ডেসিমেল অংশ 10 ভিত্তিক, এটিকে আমরা লিখতে পারি সোজা, যেহেতু এটা ভগ্নাংশ 0.2 আর নিচে হবে কত, 8। এভাবে করা যেতে পারে। অথবা
অথবা তোমরা যদি এটাকে সহজ মনে না করো তাহলে এইভাবেও তোমরা করতে পারো যে 0.25 এটাকে আমরা গুণন করব সোজায় কত দ্বারা 8 দ্বারা। তা 8 দ্বারা যদি গুণন করি এখানে, তাহলে এইখানে একটা টান দেবো, এখানে এই একটা ঘর করে নেব। যে এটা যেহেতু দশমিকের এটা হলো পূর্ণ অংশটা এইদিকে আসবে আর ভগ্নাংশটা ওই দিক থাকবে। এটা সংখ্যা, এটা পূর্ণ অংশ। তাহলে 8 পজিশন কত 200 হয়। দেখো এইদিকে আমি দেখাচ্ছি যে 25কে সোজায় ক্যালকুলেটরে 8 দ্বারা গুণ, 8 পজিশন কত 200 হয়। তা কয় ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক। তো যেহেতু এটা পূর্ণ অংশটা এইদিকে থাকবে আর সংখ্যাটা এখানে লিখলাম, এখানে গুণন লিখলাম, এটা গুণন রাশি, এটা গুণন রাশি এইদিকে, আর এটা পূর্ণ অংশ। সুতরাং এই যে 2 যে পূর্ণ অংশ আর ভগ্নাংশ, তাহলে ভগ্ন যে অংশটা অর্থাৎ 0 0 এটা এইদিকে লিখবো আর 2টা লিখবো এইদিকে। তাহলে আমাদের যেহেতু এখানে আর কোনো রাশি নাই, মিলে গেছে, সুতরাং আমরা আর এখানে বুদ্ধিত হওয়ার কোনো দরকার এখানে আমাদের নাই। সুতরাং এখানে আমরা লিখতে পারি অতএব 0.25 কত 10 এত সমান হবে 0.2 আর নিচে কত হবে সাফিক্স হবে কত 8। এখানে কিন্তু উপরের থেকে নিচের দিকে হয়, যদি একটা সংখ্যা যেহেতু এটা বোঝা যাচ্ছে না, তো পরবর্তীতে তোমরা দুইটা সংখ্যা উপরের থেকে নিচের দিকে নেবে। তো 0.2 নেওয়ার অর্থে যেহেতু এটা ভগ্নের অংশ অর্থাৎ 0.28 আমাদের। তাহলে আমরা প্রথমে যে পেয়েছিলাম অর্থাৎ দুইটা অংশকে এখানে একত্র করতে হবে, যেমন 64, হ্যাঁ, এর জন্য আমরা পাইছিলাম এইরকম কত 1008 এত, আর 0.25 এর জন্য পাইলাম 0.25 সাফিক্স 10, এটা সমান পাইলাম আমরা 0.2 কত 8। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুটো অংশকে অতএব আমরা যদি অতএব 64.25 দুটো অংশকে যখন আমরা একত্র এইভাবে করবো, এটা সমান হবে কত, এখানে 100 পয়েন্ট এই যে 2, এটা এই 64 অংশের জন্য এইটা, আর এই যে 25 এইটুকের জন্য 0.2 এখানে নিচে হবে কত, নিচে 8। তাহলে আমরা কিন্তু অর্থাৎ এখন আমাদের এটা কিন্তু অলরেডি অর্থাৎ অক্টালে রূপান্তর হলো। তা আমরা সুতরাং এখানে আমরা অ্যান্সার এটা লিখে দিতে পারি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানেই আরেকটা কাজ করি যে এই যে আমরা এই সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটাকে আমরা এই অক্টাল সংখ্যা যেহেতু এটাকে আবার ডেসিমেলে নিয়ে দেখি যে আমাদের এটা হয় কি না। আমরা সেটা একটু প্রমাণ করার জন্য পরবর্তী ধাপে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে দেখো, তাহলে আমরা কি দেখলাম যে পয়েন্ট অর্থাৎ এই যে অক্টাল সংখ্যাটা পাইলাম, এই এতকে আমরা আবার দশমিকে রূপান্তর করতেছি, দশমিকে রূপান্তর করে দেখি যে ওই 64.25 হয় কিনা। তাহলে এতকে দশমিকে রূপান্তর আমরা এইটিকেই করলাম, যদি সঠিক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই ক্ষেত্রেও তোমরা ইচ্ছা করলে সরাসরি যে সংখ্যাটা আছে অর্থাৎ এটাকে সরাসরি তোমরা এইভাবেও লিখতে পারো, যে সংখ্যাটা এখানে লিখে যেহেতু এখানে সাফিক্স 8, হ্যাঁ, তা আমরা এটাগুলোকে সমান যে দশমিকের পরে এখানে 8-এর উপরে পাওয়ার অর্থাৎ সূচক পাওয়ার 0 1 2, সেই ক্ষেত্রে এখানে সর্বোচ্চ 8-এর পাওয়ার হবে 0 1 2, তার মানে 1 ইন্টু 8-এর উপরে পাওয়ার হলো 2 যোগ 0 ইন্টু 8-এর উপরে পাওয়ার হবে 1 যোগ 0 ইন্টু 8-এর উপরে পাওয়ার হবে কত 0। আর দশমিকের পরে যেটা থাকবে সেটা অর্থাৎ এই দশমিকের জন্য তোমার আর কোনো কিছু করতে হবে না, শুধু এখানে প্লাস দিয়া 2 ইন্টু 8-এর উপরে পাওয়ার -1। যেহেতু দশমিকের বাম দিকে শূন্যতে শুরু হয়েছে, তাহলে এখানে পাওয়ারটা আসবে -1। এটাকে আমরা যদি এখন ভাঙ্গাই 1 ইন্টু 8 ইন্টু 8 8 ইন্টু 8 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8, 0 ইন্টু 8-এর পাওয়ার 1 মানে 8,
যোগ 0 ইন্টু 8-এর পাওয়ার 0 মানে 8, 8 টু দ্য 0 মানে কত 1। আমরা এটা আগেই প্রথমে দেখছি যে 2 ইন্টু 8-এর পাওয়ার কত -1। তা আমরা এই -1কে আমরা অর্থাৎ আমরা যদি ফ্র্যাকশনে রূপান্তর করি তাহলে এত হয় এই। তাহলে এইটাকে আমরা এখন লিখতে পারি কত 1 ইন্টু 8 কত 64, আর 0 ইন্টু 8 মানে 0, 1 ইন্টু 0, 0 ইন্টু 1 মানে 0 প্লাস এখানে দেখো এটাকে যদি আমরা অর্থাৎ উপরে 2 গেল নিচে 8 থাকলো, আমরা এখন এই 2কে 8 দ্বারা যদি ভাগ করি কত আসে তাহলে এইখানে হলো 64, আর এর সাথে 0 0 যোগ করলে তাই হলো প্লাস। আমরা এই দেখব যে ক্যালকুলেটরে করলেও হবে, আমরা 8 দিয়ে কাকে 2কে ভাগ করো, দেখো সুপ্রিয় শিক্ষার্থী যায় না, না গেলে দশমিক নিবা, এখানে শূন্য দিবা, 8 দুগুণে 16, ঠিক আছে 16, আর এখানে থাকে কত 4, হ্যাঁ যায় না, আর একটা শূন্য, 5 8 কত 40 এই। তাহলে অতএব এটা পয়েন্ট কত 25 হচ্ছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারছি 64.25। তাহলে দেখা যাচ্ছে যে অতএব আমাদের যে অতএব এই যে সংখ্যাটা আমরা যেটা অর্থাৎ এতকে দশমিকে রূপান্তর করলাম, তাই না, তাহলে এত সমান হবে, সোজা এত সমান হবে 64.25, যেহেতু এটা নিচে 8, এটার নিচে হবে কত 10, এইখানে আমরা এটা নিচে 10 দেবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আমরা যে সংখ্যাটাকে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করছিলাম সেই অক্টাল সংখ্যাটাকে আবার কি করলাম দশমিকে রূপান্তর করে দিলাম। আচ্ছা, এখানে দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে আমার প্রশ্নের মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে যে আরেকটা বিষয় ছিল যে অক্টাল ও বাইনারির সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি অক্টাল সংখ্যাটাকে সরাসরি অর্থাৎ যেহেতু অক্টাল সংখ্যাটা 3 বিটের, হ্যাঁ 3 বিটের অঙ্ক, 3 বিটের কোড, অক্টাল 3 বিটের একটি কোড সংখ্যা, যে এই জন্য যে কোনো অক্টাল সংখ্যাকে, যেমন মনে করো আমরা যদি জিরোকেও অক্টাল 0 সংখ্যাকেও যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা লিখব 0 0 0। এখন মনে করো অক্টাল একটা সংখ্যা হলো ধরো 2, যেহেতু 0 থেকে 7 পর্যন্ত আসছে তাহলে আমরা কিন্তু 2-এর বাইনারি জানি কত 1 0, যেহেতু এটা 2টা বিট হচ্ছে ওই জন্য আরেকটা বিট এখানে আমরা নেব। হ্যাঁ, এইভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে 3 বিট হবে, এবং যে কোনো বাইনারি সংখ্যাকে সরাসরি আমরা কিন্তু 3 বিট করে নিয়ে কোড তৈরি করে আমরা অক্টালে রূপান্তর করতে পারি। যেমন মনে করো যে এখানে একটা বাইনারি সংখ্যা আমি লিখলাম 1 0 0 1 0 1, হ্যাঁ এইভাবে যদি লিখলাম যে আমরা কিন্তু এই বাইনারি সংখ্যাটাকে সরাসরি অক্টালে প্রকাশ করতে পারি, যেমন 0 0 1 0 1 1। সেই ক্ষেত্রে করতে হবে পূর্ণ সংখ্যা হলে ডান দিক থেকে 3 ঘর করে, অর্থাৎ এই যে একটা অক্টাল মান এটা কত হয় এটা তোমাদের নিতে হবে। যেমন 1 0 1-এর বাইনারি মান আমরা জানি এটা কত 5, এটা হলো 5, আর 1 0 0 এটার মান হলো 4। তাহলে সুতরাং আমরা এখানে অক্টাল মানটা পাবো কত, অক্টাল মান পাবো 5 8 এত 8 এই। তাহলে এই যে বাইনারি মানটা, অর্থাৎ এই যে বাইনারি মানটা এটার মানটা হবে কত 5 8। এইভাবে বাইনারি এবং অক্টালের অর্থাৎ পরস্পরের সম্পর্ক যদি আমরা আলোচনা করি, অর্থাৎ সেটা একটা থেকে আরেকটা এইভাবে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে সকলকে ধন্যবাদ, ভালো থাকবে পরবর্তী ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ।